সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলের স্কুল চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন বিজ্ঞান অধ্যায় 11 খনিজ সম্পদ এবং জীবাশ্ম এই অধ্যায়ের কিছু বিষয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই খনিজ সম্পদ এবং জীবাশ্ম অর্থাৎ 11 অধ্যায়, এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধু নবম দশম শ্রেণীর জন্য নয়, যারা নবম দশম শ্রেণীতে এই 11 অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করবে না তাদের জন্য, এই এইচএসসিতে যারা বিজ্ঞান বিভাগ করবে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এবং তাছাড়াও প্রায় সকল পরীক্ষাতেই এই অধ্যায় থেকে অবশ্যই কিছু না কিছু প্রশ্ন এখান থেকে আসে। সেদিক থেকেও এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়ে অনেক আলোচনা আছে, সবগুলো আলোচনা একদিনে করলে তোমাদের বুঝতে সমস্যা হবে। এই জন্য আমি এই অধ্যায়টিকে কয়েকটি পার্টে বিভক্ত করেছি। আজকে এই অধ্যায়ের একটি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা এই অধ্যায়টি ভালো করে বুঝতে হলে তোমাদেরকে ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। আলোচনা শুরুর প্রারম্ভে আমি তোমাদেরকে দুটি বিষয় জিজ্ঞাসা করব, তোমাদের কাছ থেকে দুটি বিষয় জানতে চাই। দেখো, আমি বোর্ডে এখানে দেখো একটা অক্ষর লিখেছি। তোমরা বলতে পারবে এটি কি অক্ষর? তোমরা সবাই জানো এটা অক্ষর হচ্ছে এইচ। এখন এই এইচ এর আরেকটা নাম আছে। আমরা জানি যে আমরা যখন প্রতীক নিয়ে পড়েছি তখন এই এইচ একটা মৌলের প্রতীক হিসেবে কাজ করে। সেই প্রতীকটা কি তোমরা নিশ্চয়ই জানো, বলো দেখি এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। এটা হচ্ছে কিসের প্রতীক? হাইড্রোজেনের প্রতীক। দেখো, আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। এদিকে এখানে একটা লেটার আমি লিখেছি সি। সি দ্বারা কোন মৌলের প্রতীক বোঝায় তোমরা নিশ্চয়ই জানো, বলো দেখি। সি দ্বারা বোঝায় কার প্রতীক? কার্বন। এখন এই হাইড্রোজেন এবং কার্বন এই দুইটা মিলে এক ধরনের যৌগ তৈরি করে। তোমরা কি বলতে পারবে সেই যৌগটার নাম কি হতে পারে? হ্যাঁ, কার্বন এবং হাইড্রোজেন এই দুইটা মিলে যে যৌগ তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোকার্বন। আজকে আমি তোমাদের সামনে এই হাইড্রোকার্বনের একটা অংশ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রোকার্বন। কি আলোচনা করব? হাইড্রোকার্বন। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বলতে পারবে যে হাইড্রোকার্বন আসলে কি। তোমরা বলতে পারবে যে কার্বন এবং হাইড্রোজেন মিলে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন এই দুটো মিলে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন। ঠিক আছে, প্রথমে আমরা হাইড্রোকার্বনের
শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। হাইড্রোকার্বনকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অপরটি হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। কি কি? একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে যদি আমরা এটাকে দুইটা অংশ লিখি, প্রথমে লিখলাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এরপরে আমি লিখলাম এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অপরটি হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আমরা আজকে এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন এলিফ্যাটিক হাইড্রোকার্বন সম্পর্কে বিস্তারিত জানব এবং এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে কি কি ভাগে ভাগ করা হয়েছে, সংকেত কিভাবে লিখতে হয়, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি প্রথমে আলোচনা করি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হাইড্রোকার্বন। কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। কেমন বিশেষ বৈশিষ্ট্য? আমি প্রথমেই বলেছি যে হাইড্রোকার্বনগুলো তৈরি হবে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে। কার্বন এবং হাইড্রোজেন নিয়ে। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা থাকবে 5, 6, 7 বা তার চাইতে বেশি। 5, 6 বা 7 অথবা তার চাইতে বেশি। এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটাতে একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন মানে কি? এটা একটা একক বন্ধন থাকবে, আবার আরেকটা দ্বিবন্ধন থাকবে। একটা একক বন্ধন থাকবে, আরেকটা দ্বিবন্ধন থাকবে। দেখো, এটা বুঝতে হয়তো তোমাদের সমস্যা হচ্ছে। আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, আমি এখানে একটা সংকেত লিখি। ঠিক আছে? দেখো, এখানে তোমরা যে সংকেতটা দেখতে পাচ্ছ, দেখো এটা একটা কি চক্রীয় যোগ। এটা এখানে একটা কার্বন আছে, 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 এখানে একটা কার্বন আছে। তাহলে কার্বন সংখ্যা কত হলো? এখানে 1, 2, 3, 4, 5, 6। এখানে কার্বন সংখ্যা হচ্ছে 6টি। কার্বন সংখ্যা কয়টি? 6টি। আমি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য বলার সময় বলেছিলাম যে অ্যারোমেটিক যৌগে কমপক্ষে কার্বন থাকবে 5, 6, 7 বা তার চাইতে বেশি। তাহলে এখানে 6টি কার্বন আছে। আরো একটা বৈশিষ্ট্য বলেছিলাম, সেটা হচ্ছে একান্তর দ্বিবন্ধন, মানে একটি একক বন্ধন, একটি দ্বিবন্ধন, একটি একক বন্ধন, একটি দ্বিবন্ধন। দেখো এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা বন্ড আছে এখানে, এটা হলো বন্ধন। তাহলে দেখো, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, আবার একটা একক বন্ধন। ঠিক, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এইটা যে সংকেতটা আমি লিখেছি সেটা নাম হচ্ছে বেনজিন। সেটার নাম কি? বেনজিন। এটার নাম কি? বেনজিন। এটা তোমরা যদি অক্ষর দিয়ে লেখো, কার্বন এবং হাইড্রোজেনের মাধ্যমে যদি লেখো, তাহলে এটা হবে C6H6। C6H6। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বেনজিনের সংকেত। এটা হচ্ছে কি? বেনজিনের সংকেত। এবার দেখো, আমি আরে একটা উদাহরণ তোমাদেরকে দেখাই।
দেখো ঠিক আছে, এটা যেরকম চক্রীয় যৌগ এটাও কি সেরকম চক্রীয় যৌগ। এখন পার্থক্য কি, এটার ভিতরে একটা হাইড্রোক্সিল মূলক আছে, এটা কি আছে হাইড্রোক্সিল মূলক আছে, এখানেও কি আছে একক বন্ধন আছে, একক বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, একক বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, একক বন্ধন আছে, দ্বিবন্ধন আছে। এটার নাম হচ্ছে ফেনল। এটার নাম কি, এটার নাম হচ্ছে ফেনল। এটার যদি তোমরা সংকেত লিখো তাহলে হবে C6H5OH, C6H5OH। তাহলে এখানেও দেখো 6টা কার্বন আছে, এখানেও 6টা কি আছে কার্বন আছে। তাহলে এই ধরনের চক্রীয় যৌগ যেগুলো আছে আমরা এদেরকে বলবো কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে তোমাদের বইয়ে বিস্তারিত আলোচনা নাই, এটাও পরে ক্লাসের আলোচনা, ইন্টারমিডিয়েটের আলোচনা, সেজন্য এখানে আর বিস্তারিত আলোচনা করব না। এখন তোমাদের নবম দশম শ্রেণীতে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। কি নাম, এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে দেখো এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেখানে চক্রীয় যৌগ আছে, এখানে চক্রীয় যৌগ আছে, কিন্তু এলিফ্যাটিক হাইড্রোকার্বনে এরকম চক্রীয় যৌগ থাকবে না, ঠিক আছে। এই বৈশিষ্ট্য বাদে যে সকল হাইড্রোকার্বন আছে, মানে একান্তর দ্বিবন্ধন, এরপরে 5, 6, 7 এরকম কার্বন, আচ্ছা আরো যে বিশেষ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো বাদে যে হাইড্রোকার্বনগুলো আছে সেটাকে বলা হবে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। কি বলা হবে, এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন আমরা জানবো এলিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রকারভেদ, এলিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রকারভেদ। তাহলে এলিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রকারভেদের মধ্যে দেখো প্রথমে এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা অংশের নাম হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে একটা যেহেতু মুক্ত, তাহলে আরেকটা কি হবে, মুক্তের বিপরীত কি হবে, বদ্ধ, মুক্তের বিপরীত কি হবে, বদ্ধ। তাহলে একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং আরেকটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন এই 2 ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা এই মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি এবং এদের বৈশিষ্ট্য কি সেগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে হচ্ছে এখানে কমপক্ষে এখানে কার্বনগুলো কি থাকবে, কিছু কার্বন এখানে স্বাধীনভাবে থাকবে, হ্যাঁ বদ্ধ অবস্থায় থাকবে না। যেমন ধরো উদাহরণের মাধ্যমে যদি দেখাই, এখানে ধরো দেখলাম আমি CH3 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 CH3, তাহলে এখানে দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে এবং এই কার্বনের সাথে অন্য কিছু এখানে সংযুক্ত নাই, অথবা এই কার্বনে কি অন্য কোনো এই কার্বনের সাথে কি নাই সংযুক্ত নাই। তাহলে এখানে আমি যে সংকেতটা লিখেছি সেটার নাম হচ্ছে ইথেন, সেটার নাম কি ইথেন, ঠিক আছে। এবারে ধরো আমি তোমাদেরকে আরেকটা সংকেত লিখে দেখাই, CH2 CH2
ঠিক আছে। এটার দেখো দুই পাশে দুটো কার্বন আছে, এটার নাম হচ্ছে ইথিন, এটার নাম কি ইথিন। তাহলে এই ধরনের বদ্ধ অবস্থায় যদি না থাকে কার্বন, তাহলে তার দিকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। তবে এখানে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো পদার্থ বা মৌল এখানে নাই, ঠিক আছে। আরেকটা আছে কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনে কার্বনগুলো কি থাকবে একসাথে সংযুক্ত থাকবে। যেমন ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে দেখাই। H2C H2C এবং CH2। দেখো তোমরা কি এই যে আমি দুইটা যৌগ এখানে লিখেছি আর এখানে একটা যৌগ লিখেছি, এদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? নিশ্চয়ই কিন্তু পার্থক্য আছে। এখানে কার্বনগুলো মুক্ত অবস্থায় ছিল, কিন্তু এখানে কার্বনগুলো মুক্ত অবস্থায় নাই। একটা কার্বন আরেকটা কার্বনের সাথে, আরেকটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত অবস্থায় আছে, বদ্ধ অবস্থায় আছে। এই জন্য এদেরকে বলা হবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এদেরকে কি বলা হবে? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমি এখানে যে সংযোজনটা লিখেছি সেটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। কি নাম? সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন কি নাম? সাইক্লোপ্রোপেন। তাহলে এই ধরনের বদ্ধ অবস্থায় থাকলে সেটাকে আমরা বলবো কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। আরেকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। H2C H2C CH2 CH2। দেখো এখানেও কার্বন গুলো একটা আরেকটার সাথে লেগে আছে, কার্বন গুলো একটা আরেকটার সাথে লেগে আছে। এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন। তাহলে কার্বন যদি একটা আরেকটার সাথে লেগে থাকে, বদ্ধ অবস্থায় থাকে, তাহলে এদেরকে বলা হবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আর এরকম কার্বন যদি দুই পাশে স্বাধীনভাবে থাকে, তাদেরকে বলা হবে মুক্ত শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে। এখন এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন, দেখো এখানে আমি একটা বন্ড দিয়েছি আর এখানে দুটো বন্ড দিয়েছি, ঠিক আছে। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে বন্ধনের উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেই দুটো ভাগ কি কি? একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। চলো আমরা এই মুক্ত শিকলের যে প্রকারভেদ আছে প্রথমে সেগুলো নিয়ে আলোচনা করি। এখন দেখো তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনকে ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। আর মুক্ত শিকল একে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটির নাম হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এটার নাম হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মুক্ত শিকল দেখো একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত, ঠিক আছে। তাহলে এখানে কয় ভাগে লাগলাম আমি? একটা সম্পৃক্ত আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত।
সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো হবে? দেখো এখানে আমি উদাহরণ দেখিয়েছি, এখানে একক বন্ধন আছে এবং দ্বিবন্ধন আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ত্রিবন্ধনও আছে। এই একক বন্ধন যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। একক বন্ধন যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন কি বলবো আমরা? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা একক বন্ধন যেগুলো আছে সেগুলোর আরেকটা নাম আছে, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে অ্যালকেন। সেই নামটা কি? অ্যালকেন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন আরেকটা নাম হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন আরেকটা নাম হচ্ছে অ্যালকেন। এখন এই অ্যালকেন সমূহ কি? অ্যালকেন সমূহগুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখব। এই অ্যালকেন শ্রেণীর প্রথম যে উপাদানটা আছে, প্রথম যে যৌগটা আছে সেটার নাম হলো মিথেন। সেটার নাম কি? মিথেন। এখন অ্যালকেন তো অনেকগুলো আছে, অনেক সংকেত আছে, অনেক যৌগ আছে। সবগুলা যৌগ তো আমাদের একেবারে মুখস্থ রাখা সম্ভব নয়। সেই জন্য আমরা এমন একটা সংকেত ব্যবহার করব যে সংকেতের মাধ্যমে আমরা সেই সংকেত থেকে খুব সহজেই অন্যান্য অ্যালকেন সমূহকে আমরা বের করে আনতে পারব। চলো সেই সংকেতটা তোমাদের আমি লিখে দেখাই, তাহলে তোমাদের এই অ্যালকেন শ্রেণীর সবকিছু মনে রাখা একেবারে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। একেবারে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সেই সংকেতটা হচ্ছে তোমার CnH2n+2। CnH2n+2। এই সংকেতটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা অ্যালকেন শ্রেণীর অনেকগুলো যৌগ তোমরা এখানে লিখতে পারবে। তাহলে দেখো এখানে H তো তোমরা বুঝতেছো, C হলো কার্বন, H হচ্ছে এখানে হাইড্রোজেন, আর এগুলো সংখ্যা তো তোমরা বুঝতেছো 2। কিন্তু N কি? N মানে হচ্ছে এখানে 1 2 3 4 ইত্যাদি, 1 2 3 4 ইত্যাদি। N equal to 1 2 3 4। ঠিক আছে? দেখো এখানে তোমাদের একটা বিষয় বলে নিই, এই যে আমি লিখেছি এখানে 1 2 3 4, এখানে তিনটা ডট দিয়েছেন, ঠিক না? অনেকে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে এখানে 4টি 5টি ডট দিয়ে দেয় নাকি? এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলি। এখানে তোমরা যদি ডট চিহ্ন দাও তাহলে হয় 3টা দিতে হবে, না হলে 6টা দিতে হবে, না হলে 9টা দিতে হবে, মানে 3-এর গুণিতক। 3-এর গুণিতক কেন? এই যে আমি 3টা ডট দিয়েছি, এই 3টার আলাদা 3টা নাম আছে। কি কি নাম? প্রথম যে ডটটা দিয়েছি আমরা এটাকে বলবো S, দ্বিতীয়টা হলো সো, তৃতীয়টাকে বলবো অন। S so on, S so on। আমি আরো ক্লিয়ার করে লিখি, এই 3টা ডটের নাম হচ্ছে S so on, মানে এটা ধারাবাহিকভাবে চলবে। তাহলে তোমাদেরকে ডট হয় 3টা দিতে হবে, না হলে 6টা দিতে হবে, না হলে 9টা দিতে হবে। এরকম 3টা, আমার মনে হলো আমি 3টা দিলাম, আমার মনে হলো আমি 4টা দিলাম, আমার মনে হলো আমি 5টা দিলাম, ঠিক এরকম। ঠিক আছে? আর আমরা 3টা ব্যবহার করলে চলবে, S so on, মানে এভাবে চলবে। মানে কি এটা কি স্বাভাবিক সংখ্যার সেট। এরপর আরো অনেক সংখ্যা আছে, সেটা গণিতের বিষয়, গণিতে আলোচনা করব। তাহলে দেখো এই অ্যালকেন শ্রেণীর প্রথম উপাদান হচ্ছে মিথেন। প্রথম উপাদান কি? মিথেন। আমরা এই সংকেত থেকে কিভাবে মিথেনটা লিখতে পারি দেখো আমরা দেখি। তাহলে আমরা প্রথমে এখানে কত লিখেছি? 1। প্রথমে আমরা কত লিখেছি? এখানে 1। তাহলে আমরা যদি এখানে 1 বসাই দেখো, C, N এর পরিবর্তে 1, H, এবার এখানে 2, N এর পরিবর্তে 1 + 2। তাহলে এখানে কত হবে? C H, 2 আর 1 গুণ করলে 2, 2 আর 2 গুণ করলে যোগ করলে কত? 4। ঠিক আছে? তাহলে দেখো আমরা এই n এর মান বসানোর মাধ্যমে আমরা মিথেনটা বের করতে পারবো।
তাহলে প্রথমটার নাম কি মিথেন। অ্যালকেনের প্রথম যে যৌগ আছে সেটার নাম কি মিথেন, সেটার নাম কি মিথেন। তাহলে আমরা এই সংকেতের মাধ্যমে, এই সাধারণ সংকেতের মাধ্যমে আমরা অন্যান্য অ্যালকেনের যৌগগুলো আমরা বের করতে পারব। চলো সেগুলো বিস্তারিত দেখে নিই। তাহলে আমরা প্রথমে যেটা লিখছি সেটা হলো কি মিথেন, CH4 CH4। এবার দ্বিতীয় যে যৌগটা আছে সেটার নাম হলো ইথেন, সেটার নাম হলো কি ইথেন। তাহলে প্রথমটা যেহেতু C1 হইছে মানে কার্বন একটা, দ্বিতীয়টা হবে কার্বন কয়টা দুইটা। তোমরা এখানে 2 বসাও, C এর পরিবর্তে এখানে 2 বসাই দাও, তাহলে কত হবে C2, কত হবে C2। এবার এর পরিবর্তে 2 বসাইলে 2 2 গুণ করলে 4, 4 আর 2 যোগ করে দিলে 6, তার মানে কত হবে H6, C2H6। তৃতীয় যে যৌগটা আছে সেটার নাম হলো প্রোপেন, সেটার নাম কি প্রোপেন। তাহলে এখানে কি হবে কার্বন সংখ্যা হবে 3টি, কার্বন সংখ্যা কয়টি হবে 3টি। তাহলে আমরা এখানে লিখলাম C3। তাহলে n এর মান যদি 3 হয় তোমরা এখানে 3 বসাও, 3 2 গুণ করলে 6, 6 আর 2 যদি আমরা প্লাস করে দেই তাহলে কত হবে 8, C3H8, C3H8। এরপরে যে যৌগটা আছে সেটার নাম হবে বিউটেন, সেটার নাম কি বিউটেন। তাহলে এখানে কার্বন কত হবে 4, এরপরে এখানে আমরা 4 বসাই, 4 আর 2 গুণ করলে 8, 8 আর 2 প্লাস করে দিলে আমাদের 10 মানে H10, C4H10। পঞ্চম যে যৌগটা আছে সেটার নাম হলো পেন্টেন, সেটার নাম কি পেন্টেন। তার এখানে C কত হবে 5, কার্বন 5টা, এখানে আমরা 5 বসাই দিলে 5 দুগুণে 10 আর 2 12, তাহলে আমাদের হবে H12। এরপরে যেটা আছে সেটা হলো হেক্সেন, তাহলে C6H14। ঠিক আছে, তোমরা সবগুলো এই যৌগে এই সাধারণ সংকেতের মাধ্যমে বের করতে পারবে। দেখো আরেকটা বিষয় এখানে তোমরা খেয়াল করো, প্রথম যৌগে কার্বন যা ছিল দ্বিতীয় যৌগে তার চাইতে কয়টা বেশি, একটা বেশি, তৃতীয় যৌগে আরেকটা বেশি, পঞ্চম যৌগে আরেকটা বেশি, ষষ্ঠ যৌগে আরেকটা বেশি। এবং হাইড্রোজেনের দিকে খেয়াল করো, এখানে হাইড্রোজেন আছে কয়টা 4টা, এখানে এর সাথে 2টা বেশি 6টা, তার সাথে 2টা বেশি 8টা, তার সাথে 2টা বেশি 10টা, তার সাথে 2টা বেশি 12টা, তার সাথে 2টা বেশি এখানে 14টা। তার মানে কি একটা যৌগ থেকে আরেক যৌগে কার্বনের সংখ্যা 1 1 করে বাড়ছে আর হাইড্রোজেনের সংখ্যা 2 2 করে বাড়ছে। এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে চলো আমরা আরো কিছু সংকেত এখানে লিখি। এবারে 7 নম্বর যেটা হবে সেটা হচ্ছে হেপটেন। হেপটেনের ক্ষেত্রে হবে কি C7H দুইটা বাড়বে, তাহলে কত 16। এরপর হবে অক্টেন, অক্টেনে কি হবে C8H16 পরিবর্তে এখানে কত হবে 18, দুইটা বাড়বে, হাইড্রোজেন দুইটা বাড়বে। এরপর যেটা হবে সেটা কি নোনেন, তাহলে C9H, এখানে 18 সাথে 2 আমরা যোগ করে দিলে হবে কত 20। এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি ডেকেন। ঠিক আছে, এই ডেকেনের মধ্যেও আমরা কার্বনের পরিবর্তে কত লিখলাম 10, কত লিখলাম আমরা 10, এবং হাইড্রোজেন লিখবো কয়টা 20, যেহেতু আছে এখানে হবে 22। তাহলে এইভাবে আমরা এখানে 10টা যৌগের সংকেত আমরা বের করে ফেললাম। চলো আমরা আজকে এই অ্যালকেন শ্রেণীর আরো 10টা যৌগের সংকেত এখানে বের করব।
তাহলে দেখো ড্যাগেনের পরে যেটা আছে সেটা হচ্ছে আনডেকেন অথবা বলতে পারো উনডেকেন। আনডেকেন অথবা উনডেকেন। তাহলে এখানে কার্বন কয়টা হবে? 10টার পরিবর্তে কয়টা হবে? 11টা। তাহলে আমরা এখানে লিখব C11 আর H22 এর পরিবর্তে 24, 22 এর পরিবর্তে 24। এরপর হবে ডুডেকেন, ডুডেকেন C12 H26, C12 H26। এরপর হবে ট্রাইডেকেন। তাহলে ট্রাইডেকেনে তাহলে C13 H28, দুটো দুটো করে পারবে, সব জায়গায় হাইড্রোজেন দুটো দুটো করে বৃদ্ধি পেয়েছে। এরপর হবে টেট্রাডেকেন, টেট্রাডেকেন তাহলে C14 H30। এরপর হবে পেন্টাডেকেন, পেন্টাডেকেন, ঠিক আছে। তাহলে এখানে হবে C15 H32, H32। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কিভাবে আমি সংকেতগুলো লিখতেছি। এবং মুখস্থ করার কিন্তু প্রয়োজন নাই, শুধু এই নামগুলো মুখস্থ থাকলে হবে। সংকেত কিন্তু তোমরা এই সাধারণ সংকেত, হ্যাঁ, CnH2n+2 এই সাধারণ সংকেত ব্যবহার করে তোমরা সবগুলো যৌগের নাম লিখতে পারবে। এটা একেবারে সহজ। তাহলে আরেকটা দেখাই, পেন্টার পরে হবে হেক্সাডেকেন, হেক্সাডেকেন তাহলে C16 H32 এর জায়গায় হবে কত? 34। এরপরে হবে হেপ্টাডেকেন, কি হবে? হেপ্টাডেকেন তাহলে C17 H কি হবে? H34 এর পরিবর্তে এখানে হবে কি 36। এরপর হবে অক্টাডেকেন, অক্টাডেকেন। এই সংকেতগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় সৃজনশীল প্রশ্ন ক নম্বরে আসে। তোমাদের রসায়ন বিজ্ঞানের যে সৃজনশীল প্রশ্ন সেখানে কতে মার্কস কত? কত মার্ক হলো 1। কত মার্ক? কত? 1। তাহলে 1 এর পরিবর্তে এগুলা যে কোনো ধরনের একটা সংকেত চাইতে পারে। ক নম্বরে বলে দিল যে অক্টাডেকেনের সংকেত কি বলে দিল, এরকম আসতে পারে। অথবা তোমাদের অবজেক্টিভ প্রশ্নে আসতে পারে। তাহলে C18 H38। এরপর হবে নোনাডেকেন, নোনাডেকেন C19 H40, H40, ঠিক আছে। গেলে নোনাডেকেন C19 H40। এরপরে যেটা আছে সেটা দুইটা নাম আছে, সেটাকে বলা যাবে ইকোসেন অথবা আইকোসেন, ইকোসেন অথবা আইকোসেন। এখানে যদি লিখি ইকোসেন অথবা আইকোসেন তাহলে C20 H42, H42। তাহলে প্রথমে যদি তোমরা এই 10টা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এগুলো বের করে একেবারে সহজ। নামের মধ্যে কিন্তু অনেক মিল না? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনান, ডেকেন, এগুলো মুখস্থ রাখলে। এরপরে দেখো এখান থেকে ডেকেন কত? 10। তাহলে 10 এর সাথে 1 উনডেকেন, ঠিক আছে। এবারে ডেকেন কত? 10। ডুডেকেন মানে 2, তাহলে 12। তাহলে ডেকেন মানে কত? 10। তাহলে এর সাথে ট্রাই মানে কত? 3। তাহলে 10 3 কত? 13। 10 4 14, 10 5 15, 10 6 16, 10 7 17, 10 8 18, 10 9 19। আর এখানে 20 এর একটা আলাদা নাম, ঠিক আছে। 20 এর একটা কি আলাদা নাম। আর তাহলে এখন দেখো
ইকোসেন বা আইকোসেন এখানে দুইটা নামের আলাদা আলাদা নাম, কিন্তু তোমরা যে কোনো একটা বললে হবে, যে কোনো একটা বললে হবে। তাহলে C20H42 H42 এই সংকেতগুলো লেখার সময় তোমরা অবশ্যই কি করবে, এই C20 থাকবে নিচে, H42 থাকবে কি নিচে, সাথে সাথে লেখা যাবে না, ডান পাশে কোণায় লিখতে হবে, ডান পাশে কোণায় লিখতে হবে। তাহলে আমরা এগুলো কি সংকেত জানলাম, অ্যালকেন, এগুলো কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আমরা জানবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি কার্বন? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কি আছে, এর দ্বিবন্ধন আছে এবং ত্রিবন্ধন আছে, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপর নির্ভর করে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা নাম হচ্ছে অ্যালকিন এবং আরেকটা নাম হচ্ছে অ্যালকাইন। তাহলে একটা নাম হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে দেখো এই যে অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকিনের মধ্যে থাকবে দ্বিবন্ধন এবং অ্যালকাইনের মধ্যে থাকবে ত্রিবন্ধন। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কি থাকবে? অ্যালকিনের ভিতরে থাকবে দ্বিবন্ধন এবং অ্যালকাইনের ভিতরে থাকবে ত্রিবন্ধন। চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখি। আমরা যেরকম অ্যালকেনের ক্ষেত্রে একটা সাধারণ সংকেত পেয়েছি, এরকম এই অ্যালকিনের ক্ষেত্রেও একটা সাধারণ সংকেত আছে। সেই সাধারণ সংকেতের মাধ্যমে আমরা এরকম যৌগগুলো বের করতে পারবো। তাহলে এরকম যদি আমরা একটা সংকেতের মাধ্যমে যদি অনেকগুলো সংকেত বের করতে পারি, এটা মনে রাখা তোমাদের জন্য একেবারেই সহজ। আর একটা কথা বলি, এই অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে এই কার্বনের একটা কার্বন বিশিষ্ট যৌগ থাকবে না, এটা শুরু হবে দুইটা কার্বন থেকে। কয়টা কার্বন থেকে? দুইটা কার্বন থেকে। তাহলে দেখো প্রথমে আমরা অ্যালকিন নিয়ে কথা বলি। তাহলে প্রথমে কি নিয়ে কথা বলি? অ্যালকিন নিয়ে কথা বলি। অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত হবে তোমার CnH2n। CnH2n, এখানে কি ছিল? CnH2n+2, CnH2n+2। তাহলে এখানে এই 2 কম, এখানে যে 2টা ছিল এখানে কি আছে? সেখানে কিন্তু 2 নাই। তাহলে এখানে এই অ্যালকেনের চাইতে এখানে প্রত্যেকটা যৌগে হাইড্রোজেনের সংখ্যা 2টি করে কম হয়, 2টি করে কম হয়। এবং এদের নামেরও কিছু পরিবর্তন হয়, নামের কিছু পরিবর্তন হয়, আংশিক, পুরোপুরি নয়, আংশিক পুরোপুরি নয়। দেখো আমরা যখন অ্যালকেন বলেছি, অ্যালকেন ঠিক আছে, এখানে আমাদের এই শেষে একার এবং দন্তন্য এই দুটো মিলে কি হয়? এন। কি হয়? এন। কিন্তু আমরা যখন অ্যালকিন লিখব তখন এই এন এর জায়গায় লিখব আমরা ইন। এন এর জায়গায় আমরা কি লিখব? ইন। আর সবকিছু ঠিক থাকবে। তাহলে চলো আমি তোমাদের সংকেত লিখে দেবেন, তাহলে তোমরা বুঝতে পারবে। এগুলো তোমাদেরকে তুলনা করে বোঝানোর জন্য আমি এগুলো লিখেছি আর কি, এগুলো তোমাদের বোঝার জন্য প্রয়োজন। তাহলে আমরা এটাই কি লিখেছিলাম অ্যালকেনের ক্ষেত্রে আমি এটাকে লিখেছিলাম কি? ইথেন। তাহলে আমি একটু আগে কি বললাম যে যেখানে এন ছিল সেখানে আমি কি লিখবো? ইন লিখবো। যেখানে এন ছিল সেখানে আমি কি লিখবো? ইন লিখবো। তাহলে এই যে এখানে যে ইথেন ছিল, তাহলে আমি এখানে কি লিখবো? এখানে আমি লিখবো ইথিন। আগে যেখানে ইথেন ছিল এখানে আমি কি লিখবো? ইথিন। এবং দেখো হাইড্রোজেনের সংখ্যা এখানে যা থাকবে তার সাথে এখানে কি বলা হয়েছে? 2টা কম। দেখো এখানে কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে এখানে এর মাধ্যমে 2 বসাই দাও, 2 গুণ করলে কত? 4।
তাহলে এখানে কত ছিল 6, কিন্তু এখানে আসতেছে কত 4, কত আসতেছে 4। তাহলে আমরা ইথিনের বেলায় আমরা লিখতে পারবো কি, ইথিনের বেলায় আমরা লিখতে পারবো C2H4, C2H4। দেখো এখানের চাইতে এখানে দুইটা হাইড্রোজেনের সংখ্যা কম, কিন্তু কার্বনের সংখ্যা সমান সমান, কার্বনের সংখ্যা সমান সমান। এরপরে অ্যালকেনে আমরা কি লিখেছিলাম প্রোপেন, প্রোপেন। তাহলে আমরা অ্যালকিনের ক্ষেত্রে কি লিখব, অ্যালকিনের ক্ষেত্রে আমরা লিখব প্রোপিন, কি লিখব প্রোপিন। আর এখানে দেখো হাইড্রোজেনের সংখ্যা কত ছিল 8, তাহলে আমরা কি বলছি অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকেনের তুলনায় হাইড্রোজেন কয়টা কম হবে, দুইটা কম হবে। তাহলে এখানে আমরা লিখলাম C3H6, 8 এর চাইতে 2 কম। এবারে দেখো বিউটেন, বিউটেন, বিউটেনের ক্ষেত্রে তোমার কি ছিল C4H10, তাহলে বিউটেনের পরিবর্তে আমরা এখন কি লিখব বিউটিন, কি লিখব বিউটিন, বিউটিন। তার সংকেত কি হবে C4H, তাহলে এখানে ছিল 10, তাহলে এখানে কত হবে 8, এখানে কত হবে 8। এখন তোমরা যদি এটার সাথে তুলনা নাও করো তারপরেও সমস্যা নেই, কারণ দেখো এখানেও কি কার্বনের সংখ্যা 2 2 করে হাইড্রোজেনের সংখ্যা 2 2 করে বাড়তেছে, 4 6 8 2 করে বাড়তেছে, ঠিক আছে। তাহলে এখানে এরপর কি ছিল পেন্টেন, আমরা এখন কি লিখব পেন্টিন, তাহলে কি হবে C5H10, C5H10। এবারে কি ছিল আমাদের এখানে হেক্সেন, তাহলে আমরা এখানে কি লিখব হেক্সিন, C6H12। হাইড্রোজেন দুটো করে বাড়তেছে, 4 6 8 10 12, দুটো দুটো করে বাড়তেছে, ঠিক আছে। এরপরে দেখো হেক্সেনের পরিবর্তে আমাদের কি ছিল হেপটেন, তাহলে আমরা এখানে লিখব হেপটিন, হেপটিন লিখলে কি হবে C7H14, C7H14। এবারে কি আছে অকটেন, তাহলে তোমরা অনুরূপভাবে এগুলো বের করতে পারবে। অকটেনের ক্ষেত্রে কি হবে অকটিন, এবং এখানে হাইড্রোজেন ছিল 18টি, এখানে হবে কয়টি 16টি। এবার ননিনের পরিবর্তে কি হবে ননিন, ননিন, এখানে হাইড্রোজেন ছিল 20টা, এখানে হাইড্রোজেন কত হবে 18টা। এখানে কি আছে ডেকেন, তাহলে আমাদের অ্যালকিনের ক্ষেত্রে কি হবে ডেকিন, কি হবে ডেকিন, এবং এখানে হাইড্রোজেনের পরিমাণ হবে কত 20, দুইটা কম নাকি। অনুরূপভাবে তোমরা এই সংখ্যাগুলো বের করতে পারবে। এখানে লিখবে আনডেকিন, উনডেকিন, ডুডেকিন, ট্রাইডেকিন, টেট্রাডেকিন, পেন্টাডেকিন, হেক্সাডেকিন, হেপ্টাডেকিন, অক্টাডেকিন, ননাডেকিন, ইকুসিন অথবা আইকোসিন, ঠিক আছে। তাহলে তোমরা অনুরূপভাবে আরো কি করবে, এখানে হাইড্রোজেনের সংখ্যা কি হবে দুটো করে কমবে, তাহলে এখানে হবে 22 24 26 28 30 32 34 36 38 40, তাহলে হাইড্রোজেনের সংখ্যা 2 2 করে কমবে, ঠিক আছে। তাহলে তোমরা নিশ্চয়ই এখন অ্যালকিনের সাধারণ সংকেতগুলোও লিখতে পারবে। এবার চলো আমরা আলোচনা করি অ্যালকাইন। এই অ্যালকেন এবং অ্যালকিন যেরকম, অ্যালকাইনও প্রায় একই রকম, সামান্য একটু পরিবর্তন, সামান্য একটু পরিবর্তন, সেটা তোমাদেরকে একবার বললে তোমরা পারবে ইনশাআল্লাহ। আমরা অ্যালকেনের ক্ষেত্রে কি কি লিখছিলাম এন, অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি লিখলাম ইন, আর আমরা অ্যালকাইনের ক্ষেত্রে আমরা লিখব আইন, কি লিখব আইন, অ্যালকাইন কি লিখব আইন। চলো উদাহরণের মাধ্যমে দেখি, উদাহরণ দিলে তোমরা আরো বিষয়গুলো ভালো বুঝতে পারবে। দেখো এবার এখানে অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিবন্ধন হবে, অ্যালকিনের ক্ষেত্রে কত ছিল দ্বিবন্ধন, অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে ত্রিবন্ধন।
এখানে প্রথমে কি ছিল ইথিন, প্রথমে কি ছিল ইথিন। তাহলে তোমরা এটাকে এই অ্যালকাইল শ্রেণীর প্রথম যৌগ যেটা সেটার নাম দিতে হবে ইথাইন, 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 এখানে বলা আছে আইন, ইথাইন, ইথাইন। তাহলে দেখো অ্যালকাইলের সাধারণ সংকেত আছে, সেই সাধারণ সংকেতের মাধ্যমে তোমরা এগুলো বের করতে পারবে। সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, CnH2n-2, ঠিক আছে। তা অ্যালকাইনে কি ছিল CnH2n+2, আর অ্যালকিনে কি ছিল CnH2n, আর অ্যালকাইনে হচ্ছে কি CnH2n-। তাহলে এখানে কি দেখা যাচ্ছে অ্যালকেনের চাইতে অ্যালকিনে দুইটা হাইড্রোজেন কম, আবার অ্যালকিনের চাইতে অ্যালকাইনে আরো দুইটা হাইড্রোজেন কম। তার মানে কি দাঁড়ালো অ্যালকেনের চাইতে অ্যালকাইনে 4টা হাইড্রোজেন কম। কয়টা হাইড্রোজেন কম? 4টা হাইড্রোজেন কম। তাহলে এখানে দেখো C2H6 যদি আমরা 4টা হাইড্রোজেন যদি কমাই দেই, অথবা এখানে হিসাব করো 2 দিলাম, এখানে 2 2 গুণ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে আমাদের এখানে হিসাবে কত আসে 2, এখানে আছে কত 6। তাহলে 6 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে কত 4, তাহলে কি 4টা হাইড্রোজেন কম, 4টা হাইড্রোজেন কম। তাহলে আমাদের ইথাইন হবে কি C2H2, C2H2। অনুরূপভাবে এখানে কি ছিল প্রোপেন, আমরা লিখব প্রোপাইন, প্রোপাইন। তাহলে প্রোপেনের ক্ষেত্রে হাইড্রোজেন কয়টা ছিল 8টা, এখানে হবে 4টা, C3H4, C3H4। এবার কি আছে বিউটেন, তাহলে আমরা কি লিখব বিউটাইন, বিউটাইন। তাহলে C4, আর এখানে হাইড্রোজেন ছিল 10টা, এখন আমরা লিখব কয়টা 6টা, H6, H6। অনুরূপভাবে ধরা কি ছিল পেন্টিন, পেন্টেন, তাহলে আমরা এখন লিখব পেন্টাইন, কি লিখব পেন্টাইন। তাহলে পেন্টাইন এখানে কত থাকবে C5, আর এখানে হাইড্রোজেন ছিল 12টা, এখন আমাদের কয়টা হবে 8টা, কয়টা হবে 8টা, H8, ঠিক আছে। তাহলে দেখো তোমরা কি লক্ষ্য করতেছো এখানেও হাইড্রোজেন দুইটা দুইটা করে বৃদ্ধি পেয়েছে, হাইড্রোজেন দুইটা দুইটা করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এরপরের গুলো তোমরা অবশ্যই পারবে। হ্যাঁ, হেক্সানের ক্ষেত্রে কি লিখবা হেক্সাইন, হেক্সাইন। তাহলে এখানে হাইড্রোজেন হবে কয়টা 10টা। এবার লিখবা কি হেপ্টাইনের জায়গায় হেপ্টাইন, তাহলে এখানে 16টার পরিবর্তে হবে কয়টা 12টা হাইড্রোজেন। অক্টাইনের পরিবর্তে কি লিখবা অক্টাইন, এখানে কি হবে হাইড্রোজেনের সংখ্যা হবে কয়টা 14টা। কার্বন সংখ্যা কিন্তু সব ঠিক থাকবে, কার্বন সংখ্যা ঠিক থাকবে। এবার ননের পরিবর্তে কি লিখবা 9, 9, তাহলে এখানে হাইড্রোজেনের পরিমাণ হবে কয়টা 16টা। এবার ডেকেন, ডেকেনের জায়গায় কি হবে হ্যাঁ ডেকাইন, কি হবে ডেকাইন, তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা 12 থেকে 4 বাদ দিলে কয়টা হবে 18টা। তাহলে অনুরূপভাবে এগুলো তোমরা বের করতে পারবে। তাহলে দেখো কিভাবে 3টা সাধারণ সংকেত থেকে আমরা কতগুলো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন বের করলাম। অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইন আমরা এখানে বের করলাম। এগুলা আমরা যেগুলো লিখছি এগুলো হচ্ছে আণবিক সংকেত। এগুলো কি সংকেত? আণবিক সংকেত। তোমরা এগুলো ইচ্ছা করলে এখান থেকে গাঠনিক সংকেতও লিখতে পারো। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দুটোই ব্যবহার করতে পারো। রাসায়নিক বিক্রিয়া লেখার সময় তোমরা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দুইটা তোমরা ব্যবহার করতে পারো। গাঠনিক সংকেত কেমন চলো আমরা দুই একটা উদাহরণের মাধ্যমে দেখাই। প্রথমে আমাদের যেটা ছিল সেটা হলো মিথেন। অ্যালকেনের ক্ষেত্রে কি ছিল মিথেন। তাহলে এটার সংকেত আণবিক সংকেত আমরা লিখলাম CH4, CH4। তাহলে তোমরা এটা গাঠনিক সংকেত কিভাবে লিখবে? দেখো এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে একটা, তো আমি একটা কার্বন লিখলাম। আমরা জানি কি কার্বনের যোজনী কত 4, কার্বনের যোজনী কত 4। তাহলে এদিকে একটা বন্ড দিলাম, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এখানে 4টা
হাইড্রোজেন ছিল একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে কি গাঠনিক সংকেত। এরপরে যে সংকেতটা লিখেছিলাম অ্যালকেনের, সেটা কি C2H6, কি লিখেছিলাম এটা ইথেন। তাহলে কার্বন এখানে কয়টা, দুইটা। তাহলে আমি এখানে কার্বন লিখলাম দুইটা। তাহলে বন্ড এখানে কয়টা দিলাম, একটা। আমি অ্যালকেনের সংকেতে কি বলেছিলাম, একক বন্ধনযুক্ত, একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন। তাহলে অবশ্যই এখানে বন্ধন কয়টা থাকবে, একটা থাকবে। তাহলে এই কার্বনের যোজনী কত, 4। আবার এখানে কার্বন কয়টা, দুইটা। তাহলে এই কার্বনের যোজনী 4, এই কার্বনের যোজনীও 4। তাহলে আমি এখানে একটা বন্ড দিলাম, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। ঠিক আছে? তাহলে দেখো এই 1 2 3 4, 1 2 3 4। তাহলে 6টা হাইড্রোজেন আমরা কিভাবে বসাইতে পারি? তাহলে এখানে একটা H দিলাম, H, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে এটা হলো আণবিক সংকেত, আর এটা হলো কি গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত। তাহলে এটা কি গেল, এটা আমরা আলোচনা করলাম অ্যালকেন নিয়ে। কি নিয়ে, অ্যালকেন। এবার অ্যালকেনের একটা উদাহরণ দেখাই তোমাদেরকে। ধরো প্রথম যেটা ছিল সেটা হলো কি ইথিন। ইথিনে কি ছিল C2H4, C2H4। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। হ্যাঁ, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। তাহলে যেটার ভিতরে দ্বিবন্ধন ছিল সেটার নাম হচ্ছে কি অ্যালকিন। তাহলে আমাদের অ্যালকিনে কয় বন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকবে, কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকবে। একক বন্ধন থাকতে পারে, তবে কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকতেই হবে। তাহলে কার্বন দুইটা, তাহলে এই যে দুইটা দিলাম, কয়টা বন্ড দিলাম, দুইটা। দুইটা না দিলে তো অ্যালকিন হবে না। এখন কার্বনের যোজনী কত, 4। তাহলে আমরা কি করব, এদিকে একটা বন্ড দিলাম, এদিকে একটা বন্ড দিলাম, এদিকে একটা বন্ড দিলাম, এদিকে একটা বন্ড দিলাম। তাহলে এখানে আমি লিখলাম হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানেও, এখানে আমি লিখলাম হাইড্রোজেন, হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা হাইড্রোজেন। এখানে আছে কয়টা, 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। ঠিক আছে? এবার ধরো আমি অ্যালকাইন দিয়ে একটা উদাহরণ দেখাই। অ্যালকাইনের প্রথমটা কি ছিল, মনে আছে তোমাদের, ইথাইন। কি ছিল, ইথাইন। এবং সেটার সংকেত কি ছিল, C2H2। এটা কি ইথাইন। তাহলে এটার ক্ষেত্রে আমি কিভাবে এই গাঠনিক সংকেত লিখতে পারি? তাহলে অ্যালকাইন মানে কি থাকবে, কমপক্ষে একটা ত্রিবন্ধন থাকবে, কমপক্ষে একটা ত্রিবন্ধন থাকবে। একক বন্ধন থাকতে পারে, তবে কমপক্ষে একটা ত্রিবন্ধন থাকতেই হবে। তাহলে একটা ত্রিবন্ধন যদি থাকে, তাহলে এখানে দুইটা কার্বন, এই ত্রিবন্ধন দিলাম। ঠিক আছে? আর কার্বনের যোজনী কত, 4। তাহলে আমার তো এখানে 3টে বন্ড আছেই। তাহলে আমার আর বাকি কয়টা দরকার, এই কার্বনের জন্য একটা বন্ড দরকার, আর এই কার্বনের জন্য আরেকটা বন্ড দরকার। তাহলে আমি এখানে একটা বন্ড দিলাম, এখানে একটা বন্ড দিলাম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা। অথবা তোমরা এখানে বন্ড না দিয়ে একবার CH লিখে দিতে পারো, এইভাবে লিখতে পারো H, হ্যাঁ, C এর সাথে H, তাহলে তো ঠিক আছে। আর এটাকে তোমরা কিভাবে লিখতে পারো, এইভাবে তোমরা লিখতে পারো C ডবল বন্ড C, হ্যাঁ, এখানে H2, এখানে H2, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর এটাকে তোমরা কিভাবে লিখতে পারো, এটাকে তোমরা লিখতে পারো C 1 বন্ড C, H3C, CH3, এইভাবে লিখতে পারো। ঠিক আছে? আশা করি তোমরা এখন অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইনের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং এগুলোর যে সংকেতগুলো আছে এগুলো তোমরা অবশ্যই লিখতে পারবে। দেখো এগুলো আমাদের এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এগুলো হচ্ছে কি মুক্ত শিকল হাইড্রোকার্বন। কি শিকল হাইড্রোকার্বন? মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমাদের আরেকটা প্রকারভেদ ছিল, সেটা কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনে যেরকম বন্ধন এর উপর নির্ভর করে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনে বিভক্ত করেছি, অনুরূপভাবে এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনেও
একক বন্ধন অথবা দ্বিবন্ধনের উপর নির্ভর করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল আর একটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। তাহলে একটা হচ্ছে কি সম্পৃক্ত আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত। ঠিক আছে। তাহলে এই সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলবো আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলবো? সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন হবে কোনগুলা? আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখেছি সম্পৃক্ত বলা হয়েছে তাদের মধ্যে কি একক বন্ধন আছে। তাদের মধ্যে কি আছে? একক বন্ধন আছে। ঠিক অনুরূপভাবে এই সম্পৃক্ত হাইড্রোকার্বন বদ্ধ শিকলের ক্ষেত্রেও যাদের ভিতরে একক বন্ধন থাকবে, কি বন্ধন থাকবে? একক বন্ধন থাকবে, সেই বদ্ধ শিকলকে বলা হবে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন উদাহরণের মাধ্যমে দেখাই। দেখো এখানে একটা সংকেত লিখলাম আমি, তাহলে এখানে লিখলাম CH2 H2C CH2। ঠিক আছে। তাহলে এই বদ্ধ শিকলটার মধ্যে বন্ধন কয়টা আছে? এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানেও একটা বন্ধন। তাহলে এই ধরনের একক বন্ধন যুক্ত বদ্ধ শিকলকে আমরা বলবো সম্পৃক্ত বদ্ধ শিকল। সম্পৃক্ত বদ্ধ শিকল। তাহলে এই জায়গাটার নাম কি? সাইক্লোপ্রোপেন। কি নাম? সাইক্লোপ্রোপেন। ঠিক আছে। আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলবে? যাদের ভিতরে কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকবে। চলো একটা উদাহরণের মাধ্যমে দেখাই। ঠিক আছে। দেখো এখানে একটা দ্বিবন্ধন আছে, একটা কি আছে? দ্বিবন্ধন আছে। তাহলে এরকম যদি বদ্ধ শিকলের মধ্যে যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমরা সেটাকে বলবো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে এটা কি নাম বলবো? এটা যৌগের নাম কি হবে? সাইক্লোবিউটিন। কি নাম বলবো? সাইক্লোবিউটিন। ওই অ্যালকিনের দ্বিবন্ধনে আমরা অ্যালকিন পড়ছিলাম। তো অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? প্রোপিন, হ্যাঁ, ইথিন এরকম। তাহলে এখানে বলবো সাইক্লোবিউটিন। তাহলে দেখো আজকে আমাদের মূল আলোচনায় যে বিষয়গুলো ছিল তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের এই খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টারের মাত্র একটা অংশ নিয়ে আলোচনা হয়েছে, আরো অনেক আলোচনা আছে। পরবর্তী ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন যে কোনো ভিডিও যে কোনো ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।